গল্পের নাম পুতুল। এই নিয়ে 3বার বাসা বদলাতে হবে। অজানা শহরে মাত্র 2 মাসের মধ্যে 3বার বাসা বদলাতে কি ভালো লাগে? কি আর করা, নিনা কিছুতেই মানিয়ে নিতে পারছে না। রাত নেই দিন নেই, শুধু কান্না। কোনো রকমের কান্না থামলেই বলে, আম্মা কার্টুনটা আবার এসেছে, আমাকে শুধু নিয়ে যাবে বলে। আমি রেডি। নিনা আমার 2 বছরের মেয়ে। নিনার বাবা তাহরিমের কাজের জন্য এখানে বাসা নেওয়া, কিন্তু নিনার অদ্ভুত সব সমস্যা হচ্ছে। ডক্টর বললেন নতুন পরিবেশে এরকমটা হয়। প্রথম বাসাটা ফাঁকা এলাকায় বলে তিনি সদরে বাসা নিতে বললেন। দীর্ঘক্ষণ চুপচাপ জায়গায় এমনিতেই মস্তিষ্কে চাপ পড়ে। দ্বিতীয় বাসাটায় আমাদের টপ ফ্লোরে ফ্ল্যাট। ছাদে অনেক শব্দ হতো, নিনার ঘুমের সমস্যা হচ্ছিল, এছাড়া ওই কার্টুনের ভয় তো আছেই। আবারও বাসা বদলানো, কোনো পরিবর্তন নেই। নিনার কান্না আর আবল তাবল কথা সমানে বেড়েছে। শেষমেশ আমার আপু তার এক সাইকিয়াট্রিস্ট বন্ধুর কথা বলল। বাচ্চাদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, নাম সায়েম বিন রাহাত। তিনি সবটা শুনে দেখা করতে চাইলেন। আজই আসছেন তিনি। বড়ই মিশুক প্রকৃতির লোক, সবাইকে সহজে আপন করে নিন। অদ্ভুত হলো এই কদিনে নিনা তেমন কান্নাকাটি করেন। বোঝাই যাচ্ছে না নিনার কোনো সমস্যা আছে। রাতে নিনা ঘুমিয়ে পড়লে তাহারিম কথা দেবে। আচ্ছা খেয়াল করেছো, নিনা আর কান্নাকাটি করছে না। আমার মনে হয় নিনা একা থাকতে ভয় পায়। এখন ডক্টর ওকে কোম্পানি দিচ্ছেন। তাহলে একটা কাজের লোকের ব্যবস্থা। কিন্তু ওরকম হলে কার্টুনের কথা কেন বলবে? ছোট মানুষ না। তারিম, নিনা কখনো উল্টাপাল্টা কথা বলে না। এমন সময় আমাদের বেডরুমের দরজায় ঠক ঠক শব্দ। খুলে দেখি সাইম ভাইয়া কি কথা আছে বলে আমাদের বাইরে যেতে বলে। নিনাকে ভালো করে শুয়ে যখন বাসা বসার ঘরে গেলাম, তাহারিমের মুখটা দেখে ভালো বোধ হলাম। কাছে যেতে তাহারিম বলল, দিদি এটাই বলছিল যে নিনা কখনো উল্টাপাল্টা কিছু বলে না। ভাইয়া আমারও তাই মনে হয়েছে। নিনা ছোট হলেও ও বুদ্ধিমতী, না দেখে কোনো কথা বলার মতো মেয়ে না। আপনার বাসায় আসার পর কিন্তু আর কান্নাকাটি করছে না। এমনিতে আমি রান্না করার সময়টা ওকে একা থাকতে হয়, এখন আপনি থাকতে। সাহেব, এমন তো নয় যে ও কোনো কিছু দেখে ভয় পেয়েছে। একা থাকলে সেটা মনে পড়ে আর ভয় পায়, হ্যালুসিনেশন। তাই কিন্তু তাহলে তো বলতো আমাদের। নিনা সবকিছু স্পষ্ট করে বলে। সায়েম, তাহলে নিশ্চয় ও এমন কিছু দেখেছে বা দেখছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। আমি, তা কিভাবে সম্ভব? সেই উত্তরটাই তো আমরা খুঁজছি। তখনই ঘর থেকে নিনার কান্নার আওয়াজ ভেসে এলো। আমরা তাড়াতাড়ি ঘরে গিয়ে দেখি নিনা বিছানার একদম ধার ঘেঁষে বসে কাঁদছে। আর একটু হলে পড়েই যেত। সায়েম ভাই চুপচাপ দাঁড়িয়ে দেখছিলেন। এর আগে তিনি নিনার এই কান্না দেখেননি। অনেকটা সময় লাগলো নিনাকে থামাতে। ভাইয়া চিন্তিত মুখে আমাদের গুড নাইট বলে চলে গেলেন। সকালে ভাইয়া আমাদের ঘরটা ভালো করে দেখলেন। যা বললেন তাতে আমরা খানিকটা অবাক হলাম, কিছুটা ভয়ও পেলাম। কারণ ভাইয়া যা ভেবেছেন তাহলে বিষয়টা খুব একটা ভালো হচ্ছে না। আমাদের ঘরে একটা বড় জানালা আছে। চোর ডাকাতের উৎপাত না থাকায় দোতলায় জানালা খোলাই থাকে। ভাইয়া বললেন কেউ একজন আমাদের আসার আগে এই জানালায় ছিল, যাকে নিনা দেখেছে। নিনাকে জিনিসটা আজ খুব ভালোভাবে জিজ্ঞাসা করলেন ভাইয়া। নিনা প্রথমে কিছু না বললেও পরে বলল, কার্টুন আসে, লাল চুল কার্টুন আসে, আমাকে নিয়ে যাবে বলে। ভাইয়া আমাদের পুরো বাসা খুঁজে লাল মাথাওয়ালা অনেক কিছু বের করলো। আমার চোখ পড়লো একটা পুতুলের উপর। লাল চুলওয়ালা, সাদা ফ্রক পরা, কিন্তু মুখটা ঠিক পুতুলের মতো না, একটা ক্লাউনের মতো। ওটা তুলে নিলাম। এমন সময় নিনা ঘরে। নিনা, আমা ওটা ফেলে দাও, ওটা পচা, ওটা ভয়। ভাইয়া, কেন নিনামণি, ওটা নিয়ে খেলবা না তুমি?
নিনা দৌড়ে আমাকে জড়িয়ে ধরে, কান্না জড়ানো কণ্ঠে বলে, কখনো না, ওটা ভয়, ওটা ফেলে দাও। ভাইয়া, পুতুলটা কোথায়? এখানে সবকিছু একটা বড় শপে কেনা, ওখানেই হবে। যাওয়া দরকার, দেখি এর উৎস কোথায়। তাহারি আমার ভাইয়া ওই দোকানে পুতুলটা নিয়ে গেছে। আমি নিনাকে ঘুম পাড়িয়ে দিলেও কিছুক্ষণ পর নিনা আবার ভয় পেয়ে কেঁদে উঠল। পুতুলটা তো বাড়িতেই নেই। নিনা ভয় পেল কেন? ওরা ফিরে আসার পর বলল এরকম কোনো পুতুল নাকি দোকানে আসে নাই, অথচ আমরা নিশ্চিত ওই দোকানে থেকেই কিনেছি। তাড়াতাড়ি রিসিপ্ট বের করলাম। রিসিপ্ট দেখে আমাদের নিজেদের চোখেই বিশ্বাস হলো না। ওখানে কোনো পুতুলের উল্লেখ নেই। সেদিন খেয়াল হয়নি, অথচ ওই দোকান থেকেই কেনা হয়েছিল। মাথায় কিছুই আসছে না। পুতুল ফেলে দিয়ে লাভ নেই, কারণ পুতুল না থাকলেও উনি না ভয় পাচ্ছে। ভাইয়া আমাদের ঘরে কি যেন করছে না, তাই আমরা সবাই বসার ঘরে বসে আছি। চিন্তা হচ্ছিল পুতুলটা নিজে থেকেই আমাদের ঘরে এসেছে, কিন্তু কেন? হঠাৎই ভাইয়ার চিৎকার শুনে আমরা ঘরে এলাম। ভাইয়ার ফ্যাকাশে মুখে বিছানায়, আর পুতুলটা মেঝেতে। আমরা যেতে পুতুলটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল চোখের সামনেই। এবার আমরা সত্যিই ভয় পেলাম। কি হয়েছে ভাইয়া? ওটা কোনো পুতুল হতে পারে না। আমি পরীক্ষা করতে করতে যখন ওটা জুতা খুলছিলাম ঠিক তখন। কি ভাইয়া? ওটার লাল চোখ ধকধক করে জ্বলছিল, হাতে তীব্র শক মারে ওঠে। আমি ফেলে দিয়ে চিৎকার করে উঠি। সত্যি ভাইয়ার হাতে পুড়ে যাওয়ার কালচে দাগ। অবিশ্বাস্য হলেও আমরা বিশ্বাস করতে বাধ্য হলাম। তাহারিম ভাইয়ার ক্ষতটা দেখতে গিয়ে খাটের কোনায় পড়ে থাকা পুতুলের জুতোটা দেখতে পায়। তার তলাটা আশ্চর্য রকম মোটা। তাহারিম তলাটা নখ দিয়ে খুঁড়তে একটা স্টিকারের মতো অংশ উঠে এলো। ভেতরে একটা ভাঁজ করা কাগজ, তাতে রক্ত দিয়ে লেখা, তৈরি হওয়া ও হৃৎপিণ্ড আমার চাই। নিচে একটা তারিখ আর অদ্ভুত একটি চিহ্ন আঁকা। আমরা প্রচন্ড ভয় পেলাম। এই 21 শতাব্দীতেও এসব সম্ভব? কাগজটা ভালো করে দেখতে গিয়ে মনে হলো এই চিহ্নটা আমি চিনি। এক মনে ভাবতে লিখলাম, কোথায় দেখেছি? ঘরের কোণে আমাদের লাগেজ পড়ে আছে। মিনা আপাতত ওইটাতে বসার চেষ্টায় মত্ত। লাগেজটা পরিষ্কার করার দরকার। শেষবার গ্রামে গিয়ে, হ্যাঁ, গ্রামের জঙ্গলে একটা গাছেই চিহ্নটা আমি দেখেছি। তাহারিমদের সব খুলে বলতেই, ভাই আর দেরি করা যাবে না, গ্রামে চলো, আজই বেরিয়ে পড়তে হবে। রেডি হও তোমরা। বিকেল নাগাদ বেরিয়ে পড়লাম। কাগজের তারিখটা কালকে। গ্রামে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে। সবাই ঘুমানোর অপেক্ষা করতে লাগলাম। সবাই ঘুমালে নিনাকে ওর দাদির কাছে রেখে বেরিয়ে পড়লাম। অন্ধকারে হারিকেনের 3টা মোবাইলের আলো কিছু করতে পারছে না। মাকে সব বলার পর মা জোর করেই একটা পুরাতন চাকরকে পাঠিয়েছেন। গাছটা খুঁজে বের করতে অনেক সময় লাগে। মিলিয়ে দেখি একই চিহ্ন। আমরা আশেপাশে খুঁজতে লাগলাম, কিছু যদি পাওয়া যায়। কখন যে রাত 12টা পার হয়ে গেছে কেউ খেয়ালই করিনি। হঠাৎ জোরে বাতাস বওয়া শুরু, ডালপালা যেন ভেঙে পড়ল। আমরা কি করব বুঝে ওঠার আগেই একজন বুড়ো এসে, কেন এসেছো এখানে? মধ্যপ্রহরের পর এখানে আসতে নেই, জানিস না? আমি আর পারলাম না, হাউমাউ করে কেঁদে উঠলাম। আমি সন্তান বাঁচাতে এসেছি, আমার মেয়ে। বুড়ো, কি বললি? তোর মেয়ে তাহলে এটা? বুড়ো হাত নাড়াতেই সামনের পুকুরের জলে নিনার প্রতিচ্ছবি ভেসে উঠল। ভাইয়া আর তাহারিমও দেখছে। ওরা ছুটে এলো। সারা জীবন ধরে এই প্রেতাত্মাকে ধ্বংস করার সাধনা করেছি আমি, আজ এই শেষ প্রহরে তোরা এলি? এ কি বলছেন আপনি? কাল মাঝ দুপুরে তোদের মেয়েকে নিয়ে আসবি, দেখি বাঁচাতে পারি কিনা। মধ্যরাত পর্যন্ত সময়, আর বুড়ো মৃত্যুর প্রস্তুতি নিয়ে আসবি। কেন? কাউকে তো মরতেই হবে। যার রক্ত আহুতি দিয়ে রক্তকূপের আগুন জ্বলবে সে বাঁচবে, সে বাঁচাবে তোদের বাচ্চাকে, আর ধ্বংস করবে ওই পাপীকে। তোর মেয়ের জন্ম শুক্ল লগ্ন,
সাত 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 দিনের শুক্ল লগ্নপতি বলি পারে এই প্রেতাত্মাকে অমরত্ব দিতে। কাল সেই দিন, এখন যা। বাড়ি ফিরে চুপ করে রইলাম। পরের দিন নীনাকে নিয়ে সবার আলোকে আমরা তিনজন জঙ্গলে পৌঁছি। এদিক ওদিক তাকাতেই দেখলাম একটা সরু রক্তের দাগ চলে গেছে দক্ষিণে। কিছু দূর গিয়ে দেখি একটা কালো দেয়াল, একটা ফোকর দিয়ে দাগ চলে গেছে। ভেতরে ঢুকবো কিনা ভাবছিলাম, কিন্তু নীনা কোনো কথা না শুনেই ভেতরে ঢুকে গেল। নীনার চিৎকারে তাকিয়ে দেখি ভেতরে কিছুই নেই, অতল গহ্বর। আমি চিৎকার দিতে সেই বুড়ো এসে বলল, এ কি করলি? আমার অনুমতি ছাড়া কেন এলি? এ যে ফাঁদ, আর দেরি করা যাবে না। তাই কে রক্ত দেবে? আমরা একটু আগেই এসেছিলাম, কারণ কেউ মৃত্যুর জন্য প্রস্তুত নই। বললাম কোনো পশু দিয়ে হবে কিনা। এখন আর ভাবার সময় নেই। আমি এগিয়ে গেলাম। তাহারিম চেঁচিয়ে উঠল, কি করছো রিদি? আমি থাকতে তুমি কেন? আমরা তর্ক করতে করতে ভাইয়া এগিয়ে গেল। আমরা কিছু বলার আগেই, ভাইয়া দেখ, আমি বিয়ে করিনি, মা বাবা কেউ নেই, আমার জন্য কারো কিছু হবে না। তোমরা না থাকলে নীনার কি হবে? এই কদিনে আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। আমাকে যেতে দাও। দাদু আপনি রক্ত নেন। বুড়ো বলল, কি বললি? দাদু? আমার নাতি হলি তুই? সারা জীবন আমার চলেই গেছে, আর আজ নাতিকে মেরে নিজে বাঁচবো? আয় তোরা, কিন্তু ভেতরে তো শুধু খাদ। বুড়ো, ও তোদের চোখের ভুল, আয়। আমি এই মৃত্যু মানতে পারছিলাম না, তবুও গেলাম। দেখি খাদ আছে, কিন্তু একটু দূর। নীনা সামান্য নিচে পড়েছে। তাহারিম তুলে আনতে গেলে দাদু মানা করেন, বলেন ওটাই নিরাপদ, আগুন থেকে বাঁচাবো। যজ্ঞ শুরু হলো। আমাদের অলক্ষ্যেই তিনি বাম হাতের রকেটে রক্ত দিলেন। ধীরে ধীরে কমে আসছিল তার প্রাণ শক্তি। আমরা যেন ঘোরের মধ্যে চলে গেছি, কিন্তু শেষ রক্ষা হলো না। তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ার সময় আমাদের হাতে একটা অদ্ভুত দণ্ড দিয়ে বললেন, আমার সময় শেষ। কিছুক্ষণ পরে ওই কূপে দেখা দিলে এই দণ্ড দিয়েও হৃৎপিণ্ডে বসিয়ে দিস, কিন্তু সাবধান, যদি হৃৎপিণ্ডে না বসাতে পারিস তাহলে সোজা নিচে পড়বি, বাচ্চা সহ সবাই মারা পড়বি। আমাদের ঘোর কেটে গেল। আমি দাদুকে ধরতেই দাদুর রক্ত আমার কপালে লেগে গেল। হঠাৎ চারদিক অন্ধকার করে একটা বিশাল মূর্তির আবির্ভাব, মুখ সেই ক্লাউনের মতো। আমার কি হলো জানি না, দণ্ড হাতে নিয়ে কেউ কিছু বোঝার ওঠার আগে ঝাঁপিয়ে পড়লাম। জ্ঞান ফিরল হাসপাতালে। আমি সফল হয়েছিলাম। নীনা আমার পাশে বসে খেলছিল। ভাইয়া, যা খেলাটা দেখালে বোন, আমাদের আত্মারাম ঘর ছাড়া। তাহারিম কেঁদে ফেলল, 2 দিন পর তোমার জ্ঞান ফিরল। নীনা হাসছে। হাসপাতালের জানালার বাইরে কার যেন মুখ। দাদু? আমি তাকাতেই চলে গেলেন। দাদু আপনি যেখানেই থাকেন ভালো থাকুন।